জন একদিন ঠিক সন্ধেবেলা একটি কাঠের চেয়ারেতে বসে আছে একটি নদীর ধারে। তার পেছনে একটা গাছ। আকাশটা বেশ সুন্দর। জনের কাছে এখন জব নেই, কাজ নেই। তার কাজ প্রায় 6 মাস হলো চলে গেছে। এখন তার জমানো টাকাটাও প্রায় ফুরিয়ে এসেছে। জনের স্ত্রী আছে এবং জনের 2টো বাচ্চা আছে। এখন জন প্রচুর টেনশানে, প্রচণ্ড টেনশানে আছে, যার ফলে তার হার্টবিট অনেক হাই। কিন্তু সে অস্থির নয়, সে খুব শান্ত। জন সিদ্ধান্ত নিচ্ছে বসে বসে যে আমাকে একটা কাজ পেতে হবেই। আমি যদি একটা কাজ না পাই তাহলে পরবর্তী যে সময়টা আছে দুষ্কর হয়ে যাবে, কিন্তু আমি যদি চেষ্টা করি একটা নিশ্চয়ই কাজ পাবো। তো সেই সিদ্ধান্ত নিয়ে জন কি করেছে, সন্ধেবেলা কাজের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছে। কিন্তু তার হাতে কিছু আসেনি, অর্থাৎ সে কাজ পায়নি, কোনো রকম কাজ কেউ দেয়নি। পরের দিনকে সকালেতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন কোম্পানির কাছে গিয়ে বলেছে যে আমার একটা কাজের দরকার, কিন্তু কাজ কোনো জায়গা থেকেই পায়নি। তো সন্ধেবেলা যখন সে ক্ষুধার্ত বাড়ির দিকে ফিরে আসছে, কিন্তু তার মনে এটা বিশ্বাস আছে যে কাজ আমি পাবই, কারণ আমার পরিবারকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য কাজ আমাকে খুঁজে বার করতেই হবে, এবং তার জন্য যেটা করার আমি করব। তো জন সন্ধেবেলা ব্যাক করে আসছে বাড়িতে। তো একটি দোকানের সামনে, বড় দোকানের সামনে 2জন ভদ্রলোক জিনিসপত্র তুলছিল, এবং 2 ভদ্রলোকের একটু বয়স হয়েছে, এবং যে জিনিসগুলো তুলছিল যথেষ্ট ভারী, সুতরাং তুলতে পারছে না। তো জন এগিয়ে গিয়ে তাদেরকে বলেছে যে আমি কি সাহায্য করে দেবো একটু? তো তারা বলেছে হ্যাঁ সাহায্য করতে পারো। তো জন সাহায্য করেছে। সেই যে দোকানটাতে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য, সেটা একটা শপিং মল ছিল। তো সেখানেতে নিয়ে যাওয়ার জন্য হেল্প করার পরে যে ভদ্রলোক মেনলি সেখানেতে ছিলেন দায়িত্বে, তিনি জনকে দেখে একটু হাসলেন এবং বললেন যে তোমার কি কাজের প্রয়োজন? তো জন বললেন হ্যাঁ আমার কাজের প্রয়োজন। বলছে দেখো এখানে একটি কাজই আছে, প্রত্যেক দিনকে রাত্রিবেলা এই মলটা বন্ধ হওয়ার পরে তোমাকে পরিষ্কার করতে হবে, এবং তুমি একা থাকবে। বললো যে হ্যাঁ আমি তাই করব। তাকে বলা হলো যে সপ্তাহে তার জন্য $75 দেওয়া হবে, $75 দেওয়া হবে। তো তাতে জন খুব খুশি হলো, ঠিক আছে। এবং জন সেই কাজের মধ্যে নেমে পড়ল। আজকের যে গল্পটা, সেই গল্পটা আপনার জীবনেতে এমন একটা ছাপ ছেড়ে যাবে, আপনি যদি প্রত্যেকটা বিষয়বস্তুকে ভালো করে বোঝেন এবং নিজের মধ্যে সেগুলো নিতে পারেন। দেখুন এই গল্পটা আমার লাইফেও ছাপ ছেড়েছে, ইম্প্যাক্ট পড়েছে, তার জন্যই আমি আপনাদেরকে বলছি, আর কিছু না। তো যাই হোক, জন প্রত্যেক দিন রাত্রিবেলা কাজে আসে, তার 2টো ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে তার ওয়াইফকে বাই বলে সে কাজে চলে আসে, এবং প্রত্যেক দিনকে সে মল পরিষ্কার করে একা, হোল নাইট। শুধু মল সে পরিষ্কার করে না, সে দায়িত্ব নিয়ে মলের আশেপাশও পরিষ্কার করে, এবং প্রত্যেক দিন সকালবেলা সে বাড়ি চলে যায়। এটা জনের কাজ। তো ঠিক এইভাবে কাজ করতে করতে একদিন যিনি ম্যানেজার ছিলেন ওই মলের, তিনি এসে জনের কাজের খুব প্রশংসা করলেন। বললেন যে জন তোমার মতো আমি মানে কাজের মানুষ কখনো দেখিনি লাইফে। একদিনকে জনের শরীর খুব খারাপ লাগছে, জনের আর যেতে ইচ্ছা করছে না। তো জন তখন তার ওয়াইফের হাসি মুখটা চিন্তা করছে, আর তার 2 বাচ্চার কথা চিন্তা করছে। কথা চিন্তা করে আবার জন কাজে চলে গেল রাতে। তো কাজে যাওয়ার পর, কাজ শেষ হওয়ার পর যখন বসে আছে, তার সামনে একটা কাগজ পড়ে আছে। কাগজে লেখা আছে যে যারা যারা কম্পিউটার শিখতে আগ্রহী তাদেরকে ফ্রিতে কম্পিউটার শেখানো হবে অমুক জায়গায়। তো বিষয়টা দেখার পরে জনের খুব ভালো লাগে, এবং জন সে ব্যাপারটাকে লিখে নেয় যে কোথায় কম্পিউটার শেখানো হবে। তো সেখানেতে জন যোগ দেয়, কিন্তু কম্পিউটার তার কাছে খুব কঠিন লাগতে শুরু করে। কম্পিউটার তার দ্বারা সম্ভব নয়, এবং জন প্রচুর চেষ্টা করে কিন্তু ছেড়ে দেয় না। কম্পিউটারের সাথে সাথে তার পাশে একটি লাইব্রেরি ছিল, যেখানে যাওয়া আসা শুরু করে এবং পড়া শুরু করে। পড়তে পড়তে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। সেই ছেলেটি কম্পিউটারের মাস্টার লোক। এখন জনের সাথে পরিচয় হওয়ার পরে সে দায়িত্ব নেয় যে আমি জন তোমাকে কম্পিউটার শিখিয়ে দেবো। তার জায়গায় তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? যে এই যে বইগুলো তুমি পড়ো, তুমি বইগুলো মনে মনে পড়বে না, তুমি জোরে জোরে পড়বে যাতে আমিও শুনতে পাই। বলেছে ঠিক আছে, ভেরি গুড। তো জন প্রতিদিন বই পড়ে, এবং তাকে ছেলেটি কম্পিউটার শেখায়। হঠাৎ করে একদিনকে জনের ওয়াইফ ফলো করছে যে জন আগের থেকে অনেকটা ভেঙে পড়েছে শারীরিক দিক থেকে, কিন্তু তার চোখে মুখে কিন্তু শেখার আগ্রহ, জানার আগ্রহ, কিছু করার আগ্রহ বা এনার্জি লেভেল মারাত্মক। তো জনের ওয়াইফ জনকে জড়িয়ে ধরে একবার জিজ্ঞেস করলো যে তোমার কি কোনো রকম প্রবলেম হচ্ছে?
বললো আমার কোনো প্রবলেম নেই, আমি খুব আনন্দে আছি, ভালো আছি। তো এই ঘটনা শোনার পর জনের স্ত্রী বললো যে ঠিক আছে। তো জন ন্যাচারালি লাইব্রেরি যায়, কাজ করে, কম্পিউটার শেখে। একদিন হঠাৎ করে একটা অ্যাড দেখে যে সেখানেতে কম্পিউটার জানা বেশ কিছু লোকের দরকার। তো জন প্রথমেতে যেতে ইচ্ছা চাইছিল না, যে আমি তো আর তেমন কম্পিউটার জানি না। তো জনের ওয়াইফ বলে না তুমি জানো, যা জানো তুমি এক্সাম দিয়ে আসো, দেখো না কি হয়। তো জন সেখানে যায়, যার ফলে যে মালিক ছিল তার খুব ভালো লাগে জনকে, এবং জনকে দায়িত্ব দেয়, জনকে কাজ দেয়, জন কাজ স্টার্ট করে। কিন্তু কাজ যে সে করবে প্রথম প্রথম পারছিল না, তার টেনশন হচ্ছিল, চিন্তা হচ্ছিল, ভয় লাগছিল। কিন্তু জন সেখান থেকে ফিরে আসছিল না, কাজ কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছিল, এবং যে কাজটা অন্য লোকের 2 ঘন্টা লাগার কথা সেখানে জনের 4 ঘন্টা লাগছে। কিন্তু জন ওভার টাইম করছিল, কিন্তু তার পয়সা নিচ্ছিল না, যেহেতু তার স্কিল ছিল না। তো জনের এই একাগ্রতা এবং কাজের প্রতি ভালোবাসা দেখে সেখানকার যিনি মালিক ছিলেন তিনি খুব প্রসন্ন হয়, ভালো লাগে তার, এবং তাকে জনকে বলে যে জন তোমার জন্য কম্পিউটার নয়, তোমার জন্য অন্য কোনো কাজ আছে। এবং জনকে তখন অন্য আরেকটু ভালো কাজ দেওয়া হয় এবং জনের প্রমোশন করানো হয়। তো জন সেখানে তো ভালো কাজ করে, তারপর আবার প্রমোশন করানো হয়, এবং জন বর্তমানে তো বেটার জায়গায় জব করছে, মানে তার স্যালারি এখন খুব ভালো। তো তার ওয়াইফের জন্য সে একটা বিবাহবার্ষিকীতে একটা সোনার গিফট নিয়ে গেছে, এবং ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনেছে, বেশ কিছু খাবার কিনেছে। আজকে তারা বেশ আনন্দেতে সন্ধ্যাবেলাটা কাটাচ্ছে। তো জনের ওয়াইফ বলছে যে তুমি তো এই লাস্ট 1 ইয়ারেতে তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি আজকে একটা ভালো জায়গায় আছো, তোমার আজকে স্যালারি ভালো, আমরা আজকে ভালোভাবে খেতে পাচ্ছি, দিন ভালোভাবে কাটছে, তো তুমি একটু মাঝে মাঝে রেস্ট করো। তো জন যেটা উত্তর দিল তার ওয়াইফকে সেটা শোনার মতো, যে আমি যতদিন রেস্ট করেছি আমি নিজেকে ডেভেলপ করতে পারিনি, যেদিনকে আমি রেস্ট করা বন্ধ করে দিয়েছি সেদিন থেকে আমি ডেভেলপমেন্ট শুরু করেছি। যতদিন আমি ভেবেছিলাম যে আমি ভালোভাবে কাটাবো ততদিন আমি ভালোভাবে কাটাতে পারিনি। যখন আমি ভেবেছিলাম আমি কিছু শিখবো, কিছু জানবো, এবং প্রত্যেকটা মুহূর্ত আমার জানার জন্য, শেখার জন্য, আমার যে চ্যালেঞ্জেসগুলো আসছে, আমার যে ডিসকমফোর্ট বিষয়গুলো আসছে, সেই ডিসকমফোর্ট এবং চ্যালেঞ্জেস বিষয়গুলোকে ওভারকাম করলেই আমি অ্যাকচুয়ালি ভালো জায়গায় পৌঁছবো, এবং সেটাই আমি পৌঁছেছি। তাই এই ডিসকমফোর্ট জোনটাকে আমি ছাড়তে চাই না। আমি চাই যে আমার লাইফে চ্যালেঞ্জেস থাক, আমার লাইফেতে এই কঠিন অবস্থা থাক, তবে আমি শিখতে পারবো, তবে আমি জানতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের লাইফের ডিসকমফোর্টগুলোকে যদি আমরা খুব ভালোভাবে বুঝি, ডিসকমফোর্টগুলো ওপরওয়ালা কী জন্য দেয়, ডিসকমফোর্ট কিন্তু আমাদের ডেভেলপমেন্টের জন্যই আসে, অন্য কোনো কারণ নেই তার, আমাদের কিছু শেখাতে আসে। আপনার পরিশ্রম, আপনার হাসি মুখে পরিশ্রম, আপনার হাসি মুখে পরিশ্রম আপনার সন্তানকে কিছু শেখাবে, আপনার হাসি মুখে পরিশ্রম আপনার আশেপাশের মানুষকে কিছু শেখাবে। ছোট্ট শহরের একটা মানুষ যে শিখিয়ে দিল যে হ্যাঁ, আমার শুধুমাত্র শেখার ইচ্ছাটুকুনি থাকলেই হলো। দেখুন এখানেতে যে বিষয়টা, এখানে তো ডোপামিন শুধুমাত্র মোবাইল স্ক্রল করতে লাগে না, ডোপামিন এরাম নয় দ্যাট ইজ আওয়ার হ্যাপি হরমোন, দ্যাট ইজ নট, এটা আমার ভালো থাকার কেবলমাত্র হরমোন না। দেখুন আপনার যদি কোনো বিষয়তে আনন্দ পান, খুশি পান, আনন্দ উপভোগ করাতে পান, নিজেকে বড় যদি কোনো কারণ দিতে পারেন ওই বিষয়টার জন্য, তাহলে আপনার মধ্যে ডোপামিন রিলিজ হবে এবং আপনি সেটা নেশায় পড়ে যাবেন। দেখুন বড় বড় যারা বিলিয়নিয়ার আছে, মানে ব্যবসাদার আছেন, বিজনেসম্যান আছেন বড় বড়, তারা কিন্তু প্রচুর অর্থের মালিক, কিন্তু তারা কাজ করে কেন? কাজ করে তারা তো ওই অর্থেতে আরামসে জীবন কাটাতে পারে। অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি সেটা তাদের অভ্যাস, হ্যাবিট, তাদের সাবকনসিয়াস মাইন্ড জেনারেট করে নিয়েছে এটাকে। তো ফ্যাক্টরটা হচ্ছে এটাই, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে শেখাতে গেলে আপনাকে কিন্তু ওই কিছুদিন একটা জঙ্গলি ঘোড়াকে নিয়ে আসলে যেমন কিছুদিন তাকে ট্রেন করতে হয়, তাকে ট্রেন করতে হবে। দেখুন একটি কুকুরকেও যদি ট্রেন করা যায় না, সে কথা শোনে, সময় লাগে কিন্তু কথা শোনে। তো আপনার মস্তিষ্ককে ট্রেন করতে পারবেন না এমনটা না, আপনি দীর্ঘদিন ধরে ট্রেন করে এসেছেন মস্তিষ্ককে, দীর্ঘদিন ধরে। আপনার কি ট্রেন করতে হবে এটা আপনি ভালো করে বুঝুন, এইটাকেই আমরা বুঝতে পারি না। আপনি ভালো করে বুঝুন আমাকে কি করতে হবে আর তার সিঁড়িগুলো কি কি। আপনি যদি অস্থির হয়ে ডিসিশন নেন তাহলে কিন্তু নিতে পারবেন না, আপনি যদি শান্ত হয়ে ডিসিশন নেন সবটা বুঝতে পারবেন। আপনি নিজেকে প্রশ্ন করুন খুব ঠান্ডাভাবে যে আমি কি করতে চাইছি। আপনার এমনটা নয় যে যে বিষয়টা সবসময় আপনাকে আনন্দ দিচ্ছে সেটা আপনার ভালোর জন্য, এমনটা নয়। আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করেন, ছোট ছোট রিলস যেগুলো আছে সেগুলো দেখেন, আপনি বড় ভিডিও দেখেন না, আপনি বুঝতে পারছেন যে আপনার ধৈর্য আপনি কিভাবে নষ্ট করবেন না। আপনার কাছে ইউটিউব অনেক কিছু দিয়েছে, আপনার কাছে সোশ্যাল মিডিয়া অনেক কিছু দিয়েছে, কিন্তু আপনি কি দেখবেন এটা আপনার উপরে ডিসিশন নিতে হবে, মানে আপনাকে ডিসাইড করতে হবে।
আপনি মুদিখানার দোকানে যান, মুদিখানার দোকানে প্রচুর জিনিস আছে, আপনি কিন্তু কেনেন না, আপনি কিন্তু ফিক্সড কিছু জিনিস কেনেন যেটা আপনার সিলেক্টেড। তো ঠিক এখানেও তাই করতে হবে, আপনার সিলেক্টেড কিছু চ্যানেল, আপনার সিলেক্টিভ কিছু বিষয়কে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো দেখতে হবে, সেগুলোই দেখতে হবে। আলতু ফালতু জিনিস দেখে লাভ নেই। আপনার চোখের সামনে যদি মিডিয়া কন্টিনিউ চালাতে থাকে যে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছুদিন পরে যদি আপনি সেটা নিতে থাকেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড রিড করে নেবে বা এই অ্যাক্সিডেন্টে কিন্তু বেশি মানুষ মরে অটোমেটিক্যালি। আপনাকে যা দেখানো হয়, যা বোঝানো হয়, আমি বা আপনি সেটাই বুঝি, সেটাই জানি, সেটাই শিখি। পর্দার আড়ালে তো অনেক কিছু থাকে। আপনার কাছে যেটা রোজ প্রেজেন্ট করা হবে সেটাই আপনি জেনে যাবেন, সেটাই আপনি বুঝে যাবেন। দেখুন অ্যাড যেগুলো দেয়, তো অ্যাড আমরা দেখি না, ঘুরিয়ে দিই, বা অ্যাড দেখার পর আমরা জিনিস কিনি না। কোম্পানিও জানে, এমন না কোম্পানি জানে না, এমন না কোম্পানি বোকা। আপনার মাথায় সেই ইমেজটাকে ঢুকিয়ে দেওয়া হয় যাতে আপনি যখন দোকানে যাবেন আর দোকানে যখন থাকবে, আপনার যদি ওই প্রোডাক্ট রিলেটেড কোনো জিনিস প্রয়োজন হয়, আপনি ওই প্রোডাক্টটাই নেবেন, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে বিষয়টা। আমাদের ব্রেন কিন্তু আপনি এরম না, তার হ্যাবিটটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন, ধীরে ধীরে চেঞ্জ করতে পারবেন, আস্তে আস্তে চেঞ্জ করতে পারবেন। এবং এই চেঞ্জ যেটা হবে তার জন্য ধৈর্য লাগবে। আপনি সেটা সময়ের হাতে ছেড়ে দিন, আপনি নিজের কাজ করুন, সঙ্গে যে চেঞ্জটা করতে চাচ্ছেন সেটার উপর একটুখানি কনসেন্ট্রেট করুন। ধীরে 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 অভ্যাস তৈরি হয়ে যাবে। এমন অভ্যাস তৈরি হবে না, আপনি যদি নিজেকে লজিক দিতে পারেন, হ্যাঁ আমি প্রতিদিন এক্সারসাইজ করব, তাহলে আপনার কাছে এক্সারসাইজ করাটা খুব আনন্দের ব্যাপার হবে। আর আপনি যদি নিজেকে লজিক না দিতে পারেন এক্সারসাইজ করা, তাহলে আপনার কাছে আনন্দদায়ক হবে না। দেখুন আমি আবারও বলছি, মানসিক সমস্যার জন্য এক্সারসাইজ ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ইয়োর লাইফ। শুধু মানসিক সমস্যা না, যে কোনো সমস্যার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে, আজকে অথবা কালকে করতেই হবে। নয় আপনি আজকে ইচ্ছার থেকে যাবেন, নয় আপনার কোনো একটা ডিজিজ হবে, তারপর আপনি যেতে বাধ্য হবেন, কিন্তু যেতে হবেই আপনাকে। এই লাইফে আপনাকে এক্সারসাইজ করতেই হবে। তার থেকে ভালো না আমি আগে থেকে অভ্যাসটা তৈরি করি, তাতে অনেক আমি বেটার থাকবো, ভালো থাকবো। দেখুন আমার ঘাড়ের প্রবলেম আছে, আমার কোমরের প্রবলেম আছে, আমার মানে স্পন্ডালাইসিসের প্রবলেম আছে, আমার L3 L4 L5 এতে প্রবলেম আছে। তো আমাকে এভরিডে এক্সারসাইজ করতে হয়, এভরিডে যোগা করতে হয়, প্রাণায়াম করতে হয়, ব্যায়াম করতে হয় বেশ কিছু, এবং আমি প্রত্যেক দিনকে হাঁটি। তো এটা করি বলে আমি ভালো থাকি, যদি না করি ভালো থাকবো না। আমি এটা জানি, আমি এটা বুঝি, এবং এটা করার জন্যই কিন্তু আমি এতদিন ভালো আছি। হ্যাঁ মাঝে মাঝে প্রবলেম হয়, যেটা স্বাভাবিকভাবে হতে পারে, তো এই প্রবলেমটা আমি মেনে নিয়েছি। তো প্রবলেম আমার লাইফে থাকবেই, এমন না প্রবলেম ছাড়া আমি লাইফ কাটাবো, প্রবলেম তো থাকবেই থাকবে। আর আমি চাই আমার লাইফেতে প্রবলেম থাকুক, চ্যালেঞ্জেস থাকুক, আমি চাই না যে প্রবলেম থাকুক না, আমি চাই না যে খুব সুখ এবং শান্তিতে আমি লাইফ কাটাবো। সুখ শান্তির চিন্তাতেই আপনার সুখ শান্তি চলে যাবে। সুখ শান্তি বলে কিচ্ছু নেই লাইফে। আপনি জন্মের থেকে এখন পর্যন্ত সুখ শান্তি বলে কিচ্ছু পাননি। 80 বছরের একজন বৃদ্ধাকে আপনি জিজ্ঞেস করুন যে স্যার আপনি এক সপ্তাহ সুখ শান্তিতে কাটিয়েছেন, আপনি এক্সপিরিয়েন্স বলেন তো বলতে পারবে না। আপনার মাইন্ড ভালো থাকা একটা অভ্যাস, এই লাইনটা যেদিনকে আমি প্রথম পড়েছিলাম না, আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আমি বুঝতে পারলাম ভালো থাকা সত্যিই একটা অভ্যাস। বই পড়া সব থেকে বেস্ট অভ্যাস। আমি চেষ্টা করি প্রত্যেক দিনকে অন্তত খুব কম করেও, যদি সর্বাধিক সময় না থাকে তাহলে 30 মিনিট বই পড়ি, 30 মিনিটস। আর চেষ্টা করি 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার। আমার খুব ভালো লাগে বই পড়তে, কারণ আমি নিজেকে কারণ দিয়েছি যে বই পড়েই আমি জানি, এটাই আমার সব থেকে বড় যোগ্যতা। তো আমার মজা লাগে, জানতে ভালো লাগে, আমি বিভিন্ন রকম বই পড়ি। তো আপনারাও পড়ুন, তাতে আনন্দ লাগবে, ভালো থাকবেন, প্রচুর জিনিস জানতে পারবেন যেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটাই আপনার অ্যাসেট লাইফের। এবং লাইফেতে এটা ভাবুন যে আমার চেষ্টাটা কত দূর যাব। দেখুন অলিম্পিকে দৌড়তে গেলে আপনাকে যে বড় কোনো অ্যাথলেটিক্স হতে হবে তা নয়, অলিম্পিকের জন্য দৌড়ানোর জন্য আপনাকে দৌড়ানোটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক আপনি অ্যাথলেটিক্সে পরিণত হয়ে যাবেন। বহু মানুষ আছেন, বহু মানুষের মানে হিস্ট্রি আছে যে তারা অ্যাথলেটিক্স নয় কিন্তু অলিম্পিকেতে দৌড়েছে। আপনার কোনো একটা বিষয়কে যদি আপনি কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকেন, 3 মাস পরে তার সেটা যদি করতে থাকেন, তার বেনিফিট আপনি পাওয়া শুরু করবেন বা দেখতে শুরু করবেন। আপনি যদি 6 মাস 1 বছর করতে শুরু করেন, সেটার বেনিফিট পেতে শুরু করবেন। আর 5 বছর যদি করতে শুরু করেন, সেই বিষয়তে আপনি মাস্টার হয়ে যাবেন। আপনার মাথায় হাজার হাজার চিন্তা আসতে পারে, দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। আপনার ওই মুদিখানার দোকানের মতো আপনার কি চিন্তাটাকে ইম্পর্টেন্স দিতে হবে, এটা আপনার কাছে ফ্যাক্টর। এটাই অভ্যাস করা, এবং এটাকে অভ্যাস করতে গেলে আপনাকে রুটিন ফলো করতে হবে। আপনার লাইফের একটা রুটিন থাকার দরকার। রাত্রিবেলার খাওয়াটা খুব তাড়াতাড়ি করার দরকার, ঘুমানোটা তাড়াতাড়ি করার দরকার, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার দরকার, এটা লাইফের রুটিন হওয়ার দরকার। আমি রাতে চেষ্টা করি 8টার মধ্যে খেয়ে নেওয়া, 10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। 8টার পরে আমি মোবাইল বন্ধ করে দিই। আমার মোবাইল ছাড়া ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আপনি একটা ট্রাই করে দেখবেন যে আমরা মোবাইলের প্রতি কত অ্যাডিক্টেড। আপনি 2 ঘন্টা মোবাইল ছাড়া দেখবেন কেমন ফিল হয়।
প্রথম খুব অস্থির লাগবে, তারপর মজা লাগবে। করে দেখবেন প্রত্যেক দিন 2 ঘন্টা মোবাইল ছাড়া থাকবেন। মোবাইল থেকে আপনি শেখার হলে যেটুকুনি সময় শেখার শিখুন, আর যেটা শেখার না সেটা শিখবেন না, দরকার নেই। ইলন মাস্কের একটা ইন্টারভিউ দেখছি আমি, তো ইন্টারভিউটা দেখার পরে ইলন মাস্ককে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে যে স্যার আপনি কতক্ষণ মোবাইল দেখেন। প্রথমে বললো যে আমি 1 ঘন্টা মোবাইল দেখি। তো ইন্টারভিউয়ার যিনি ছিলেন তিনি বললেন যে আপনার মোবাইলটা তাহলে আমি দেখতে চাই। তো যাই হোক, ইন্টারভিউয়ার বলে দিচ্ছিলেন যে মোবাইলেতে কীভাবে দেখবেন যে আপনি কতক্ষণ মোবাইল দেখেন। উনি দেখার পরে বললেন যেটা, সেটা শক হয়ে গেলাম। উনি প্রথমে বললেন যে 1 মিনিট, তারপরে এলেন সেটা 4 মিনিট, অর্থাৎ প্রতিদিন সে গড়ে 4 মিনিট মোবাইল ইউজ করে। আপনি চিন্তা করতে পারছেন? আপনি যত বড় বড় মানুষকে দেখবেন যে তাদের এই ধরনের অ্যাডিকশান নেই। অ্যাডিকশান যেটা আছে সেটা হচ্ছে নিজেকে ভালো রাখার, নিজের মেন্টাল হেলথকে ভালো রাখার অ্যাডিকশান। এই অ্যাডিকশানটা আপনার লাইফের বেনিফিট দেবে। আর মানসিক সমস্যা হলে প্লিজ আপনি আপনার কাছাকাছি দেখান, আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, কাছাকাছি কাউন্সিলিং করান, আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু আছে তাকে দেখান, কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকলে তাকে দেখান, তার সঙ্গে পরামর্শ করুন। প্লিজ এটা লিখবেন না স্যার কাইন্ডলি হেল্প মি, আমি আপনাকে হেল্প করতে পারবো না। আপনাকে সঠিক ইনফরমেশান দিয়ে হেল্প করাটাই আমার উদ্দেশ্য, এবং যেটা আমি করছি। এর থেকে বেশি কোনো রকম হেল্প আমি করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ।